বল্লরী দেবীর স্বামী অনীশবাবুর অনুমতিতেই আমি বল্লরী দেবীর শরীরটা ভালোভাবে দেখে পরীক্ষা করলাম। আমার সন্দেহ ঠিক, বল্লরী গুপ্তর মৃত্যু স্বাভাবিক নয়, তাকে খুন করা হয়েছে। তার মাথার পেছন দিকে ঠিক ঘাড়ের ওপরে ছুঁচ ফোটানোর দাগ। বাড়িতে সবার সঙ্গে কথা বলা শুরু করলাম। বিতান ও স্বরলিপি তার মেয়ে রিখিয়ার চিকিৎসার জন্য বল্লরী দেবীর 3 মেয়ের কাছে সেই 7 নড়ি হাড় ভিক্ষা চান। যদি কেউ সেই হাড় খুঁজে পেয়ে থাকে। রিখিয়ার সঙ্গেও কথা বললাম। আপনি জানেন, খুব ভালো গোয়েন্দা। আপনাকে নিয়েও না বই বেড়ানো দরকার। হ্যাঁ স্যার, সবে পৌঁছেছি। আমি ভেতরে গিয়ে দেখে আপনাকে পুরো ডিটেলসটা দিচ্ছি। ওকে স্যার। মা মা দেখো, মা পুলিশ এসছে, পুলিশ এসছে দেখো। ওই তো। বৌমনি কোথায়? অরূপ, বৌমনি। অরূপ, এসে গেছিস তুই? বডির এক্স্যাক্টলি কোথায় লেগেছে? হ্যাঁ, মাথার নিচটাতে, ঘাড়ের উপরে। আমি নিজে চোখে দেখেছি। দেখো। হ্যাঁ, আয় দেখবি। আপনারা একটু সরুন প্লিজ। দেখি একটু বডিটা ওদিকে করবো। একটু সাহায্য করুন, একটু। হ্যাঁ, একটু কাজ করুন, কাজ করুন, চুলটা সরান। এই দেখ, দেখেছিস? দেখ। পোস্টমর্টমের রিপোর্টটা এলে তোমার টাইম আর ডিটেলস দুটোই আজকে পাওয়া যাবে। পোস্টমর্টম রিপোর্টটা খুব তাড়াতাড়ি আনতে হবে অরূপ। এটা মার্ডার, আমি একদম শিওর। এটা দেখার পর তো আমিও শিওর, আমারও একই বিশ্বাস। এই তোরা আমাকে দয়া কর না রে। আমার মেয়েটার এই অবস্থা, তোরা আমাকে দয়া কর না। এই এই তোরা আমাকে দয়া কর। মাকে তুমি মেরেছো বর্দা, একটা হাড়ের লোভে তুমি মাকে খুন করেছো। কি বলছিস এটা? এটা কি বলছিস তুই? আমি কাকিমাকে মেরেছি? প্লিজ বর্দা, এগুলো শুনতে আমার এখন ভালো লাগছে না। এ অনা, শোনো এদিকে। দেখো, তোমাদের বাড়ির এসব ঝামেলা না আমাকে একদম টানবে না। আমায় বলছো কেন? আমি টানা না টানার কি? আরে যে হাড়ের জন্য গলা শুকিয়ে মরছিলে সেটা তো পেলে না, এখন খুন, যখন থানা পুলিশ, ছোট লোকই ব্যাপার যত সব। বাড়ির লোক বা আত্মীয় স্বজন আমাদের পারমিশন ছাড়া কেউ শহর ছেড়ে যাবেন না। আপনাদের যদি কারোর কোথাও যাওয়ার থাকে তাহলে আমাদের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরে আমাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরেই যাবেন। ভাস্কর, বডি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এই স্ট্রেচার আনো। সব শেষ হয়ে গেল। ওই হাড় সবকিছু শেষ করে দিল। সব সর্বনাশের মনে ওই হাড়। মেসমশাইয়ের বোন। তুই একটু দাঁড়া, আমি আসছি। পিসিমা, আপনার ঘরে গিয়ে একটু কথা বলি আমরা, চলুন আসুন। সকালের ঘটনাটা ঘটার পর করবী আমাকে বারবার বলছিল, ও পিসিমা, গিন্নিমা এমনি এমনি মারা যায়নি, নির্ঘাত কেউ। আসলে আমি ওর কথা শুনিনি, কারণ বৌদি চলে যাওয়ার পর আমার মনের অবস্থাটা হয়েছিল যে কোত্থেকে যে কি হয়ে গেল না। সেটা তো খুবই স্বাভাবিক, হঠাৎ করে এরকম একটা ঘটনা। আমি ভাবতেই পারছি না যে বৌদিকে এরকম কেউ হতে পারে। বৌদিকে আপনি শান্ত হন, আপনি এইভাবে কান্নাকাটি করবেন না। দেখুন, আপনি যদি ভেঙে পড়েন আপনার দাদাকে কে সামলাবে বলুন? ওনাকে তো আপনি ছাড়া আর কেউ সামলানোর নেই। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। দাদার যে কি হবে আমি ভাবতে পারছি না। বৌদি বরাবর দাদাকে সামনে এসেছে, শুধু শরীর তো নয়, মনের দিক থেকেও দাদার খুব দুর্বল। আজকে শক্ত হাতে এতদিন ধরে এই সংসারটাকে সামলে এসেছে বলেই কোনো রকমের সবকিছু টিকেছে।
কি বা হবে? ওই হার নিয়েই তো এই বাড়িতে যত অশান্তি। আচ্ছা, হারটা কি খুব দামি ছিল? ও বাবা, সে বিরাট দামি জিনিস। সোনার ওপর হীরের কাজ করা সাতনরি এক পেল্লায় হার। অমনটি আগে কখনো আমি চোখে দেখিনি। কিরকম দাম হবে হারটা? আমি সেটা ঠিক বলতে পারবো না, কারণ এই নিয়ে আমি বৌদির সঙ্গে কখনো কথা বলিনি। হুম। আচ্ছা, ওই হারটা নিয়ে আপনাদের পরিবারে এত অশান্তি ছিল কেন? আপনার কাছে আর কি বা লুকোবো? করবীর কাছে তো কিছুটা শুনেইছেন। দাদার ওই 3 মেয়েরই নজর ছিল হারটার ওপর। ওদের নাকি দরকার। বৌদিরও তেমন জেদ ছিল, দেব না তো দেবই না। হারটা ওনার 3 মেয়ের দরকার ছিল কেন? মাসিমার 3 মেয়েকে দেখে তো মনে হলো না যে ওদের হার বেচে চালানোর মতন অবস্থা। এমন কিছু খারাপ অবস্থা তো মনে হয় না। সবসময় অভাবে যে লোকে চায় তা তো নয়, স্বভাবেও তো লোকে চায়। মনের দৈন্যতা। পিসিমা, আমি সত্যিই ঠিক বুঝতে পারছি না। আমি তো ওনার বড় মেয়েকে দেখলাম, ওনার বড় জামাইকেও দেখলাম। ওদের দেখে তো বেশ সচ্ছল অবস্থা বলে মনে হয়। হ্যাঁ, সচ্ছল বই কি, ওরা হচ্ছে ডাক সাইটে বড় লোক। তাহলে তাহলে অহনা কেন হারটা চাইছে? তার শ্বশুরবাড়ির লোকেদের দেওয়ার জন্য, তাদের মুখ বন্ধ করার জন্য। 17 বছর আগে যখন অহনাকে তার শ্বশুরবাড়ির লোকেরা বউ করে নিয়ে গিয়েছিল, শুধুমাত্র তার রূপ দেখেই নিয়ে গিয়েছিল। অবশ্য দাদা বলেছিল তাদের যা দাবি দাওয়া রয়েছে আস্তে আস্তে সব মিটিয়ে দেবে, কিন্তু সেটা আর পারেনি। দুর্ভাগ্যবশত আর্থিক অবস্থা খুবই খারাপের দিকে চলে যায় তারপর থেকে। আর সেই জন্য এই 17 বছর ধরে শ্বশুর বাড়িতে অহনাকে নিত্য কথা শুনতে হতো। হিরে বসানো সোনা সাতনরি হার, যত সব গাল গল্প। এই শোনো, তুমি তোমার বাবার কাছে গিয়ে চাপ দিয়ে ওই হার আদায় করবে। তোমাকে আর কতবার বলবো, হ্যাঁ আর কতবার বলবো, ওই হার বাবার নয়, ওই হার মায়ের। মা তার দিদিমার সম্পত্তি হিসেবে ওই হার পেয়েছিলেন। আরে শেখো শেখো, নিজের মার কাছে গিয়ে কিছু শেখো। আরে উনিও তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গিয়েছিলেন কিছু একটা হাতে নিয়ে, আর তুমি মিনিমাম প্রেস্টিজ নেই তোমার, খালি হাতে ড্যাং ড্যাং করতে করতে চলে এসেছিলে। তোমরা তো আমাকে এই হারের জন্য এই বাড়িতে আনোনি, তাই না? হ্যাঁ, তো তাতে কি হয়েছে? সে তখন আমার মা তোমার এই চাঁদ মুখ দেখে গলে গিয়ে তোমাকে এই ঘরে নিয়ে এসেছিলেন, কিন্তু তার মানে এই নয় তুমি সবকিছু ফাঁকি দিয়ে বেরিয়ে যাবে। আর তোমার বাবা বিয়ের সময় কি বলেছিলেন? উনি বলেছিলেন যা যা চাওয়া হচ্ছে বিয়ের পর ধীরে সুস্থে সব মিটিয়ে দেবেন। কি দিলেন? হ্যাঁ, মেয়েকে গছিয়ে দিয়ে ঝাড়া হাত পা হয়ে গেলেন। শোনো, 17 বছর ধরে বসে বসে তোমার এই চাঁদ মুখ দেখলেন আমার চলবে না। আমি বলে দিচ্ছি না, এবার যখন বাপের বাড়ি যাবে ওই হার নিয়ে তবে এখানে ঢুকবে। তার শ্বশুর বাড়ির নিত্য অশান্তির কথা সে মায়ের কাছে এসে বলতো, আর বলতো ওই হারখানা দিয়ে তাদের মুখ বন্ধ করতে। আশ্চর্য, বিয়ের 17 বছর পরেও তাদের দাবি মেটেনি। মিটলো আর কোথায়? তারা নাকি বলতো যে তারা কিছুই আজ অব্দি পায়নি, ওই হারখানাই তাদের ন্যায্য পাওনা। আর মাসিমা কি বলতেন? বৌদি বলতো মা মা বাড়িতে ভীষণ অশান্তি হচ্ছে। সে আর নতুন কথা কি? কেন রে মা, কেন আবার কি হলো? কি আবার হবে বাবা, সেই তো পুরনো কথা। তোমার বাবা এই দেবে বলেছিল, দেয়নি। তোমার বাবা এই কথা দিয়েছিল, রাখেনি। আমি ও মা মা প্লিজ হাতটা আমায় দিয়ে দাও মা। দেখো তুমি তো বাবা। ও দরকারি কথা হচ্ছিল বুঝি, মানে আমি বুঝতে পারিনি। এই তেলের বাটিটা যা কথা হচ্ছিল সবই তুমি জানো ঠাকুরজি, লোকবার তো কিছু নেই। তোমার বলা হয়ে গেছে? ও মা শোনো না, বলছি হাতটা ওদের না দিলে ওদের মুখ বন্ধ করা যাবে না। তুমি শোনো আমার কথা। তোমার শ্বশুরবাড়ির লোকেদের মুখ বন্ধ করার জন্য আমার দিদিমা আমার হাতটা দেননি। দিয়েছিলেন তার বংশের ঐতিহ্য আমার কাছে গচ্ছিত রাখতে। সেই সঙ্গে আরো বলেছিলেন
যদি কখনো এটা বিক্রি করার প্রয়োজন হয় তাহলে যেন আমি এমন কোনো কারণে বিক্রি করি যাতে লোকের ভালো হয়। মা, আমি তো বিক্রি করতে বলছি না, আমি বলছি ওই হার তুমি আমায় দিয়ে দাও। কেন? তোমায় কেন দেব? তোমার কি অধিকার আছে? কি বলছো তুমি মা? আমি তোমার বড় মেয়ে, তোমার জিনিসে আমার কোনো অধিকার নেই? এতে নেই, সেটা আমি তোমাকে আগেও বলেছি, পরেও বলবো। তুই তুই এত এত অস্থির হচ্ছিস কেন মোহনা? ওরা কি আবার কিছু চেয়েছে? কি চেয়েছে? তুই তুই বল আমাকে, আমি যা পারি, যতটুকু পারি আমি ঠিক। বাবা, ওরা নতুন করে কিচ্ছু চাইছে না, ও তো অনেকদিন ধরেই হারটা চাইছে। সৌনককে বলে দিও আমি বলেছি হার আমি দেব না। তুমি তো বুঝতেই চাইছো না মা, ওই বাড়িতে আমাকে প্রতিদিন কিভাবে কাটাতে হয়। সারাক্ষণ খালি এক কথা, এই দেবে বলেছিল, ওই দেবে বলেছিল। তাদের বলে দিও তোমাদের বিয়ের জন্য আমরা কিন্তু তাদের জোরাজুরি করিনি, তারাই করেছিল। তোমাকে দেখার সঙ্গে সঙ্গেই তাদের ছেলের বউ করতে চেয়েছিল। এই না, এখন যদি তারা তাদের ইচ্ছে মতো তাদের দাবি দাওয়া বাড়াতে চায় তাহলে আমার বা তোমার বাবার কিছুই কোনো দায়িত্ব নেই। চল, তোমার চানের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। অহনার হাট চাইবার কারণটা তো বুঝলাম। আবিরিও কি হাটটা চাইতো? চাইতো, ওদের ওদের 3 বোনই হারটা চাইতো। আবিরি চাইতো কেন? আসলে ওর বরের সঙ্গে তো ছাড়াছাড়ি। ওর বর হচ্ছে একটা মাতাল দুশ্চরিত্র লম্পট। ওদের তো আদালতে মামলাও চলছে। ওদের মেয়ে কার কাছে থাকবে সেই নিয়ে। ও কি কেসের জন্য হাটটা চাইছিল? না, ব্যবসা করার জন্য। ব্যবসা করার জন্য? কিসের ব্যবসা? জামা কাপড়। আমি ভাবছিলাম কি যে আমি একটা ব্যবসা করব, মানে রেডিমেড গার্মেন্টসের ব্যবসা করব, কেমন হবে? ভালোই তো, করো। এ কি বল্লরি, তুমি কিছু না জেনে শুনে অমনি হ্যাঁ বলে দিলে? হ্যাঁ বলছে যখন ভালোই কিছু করবে নিশ্চয়ই, জাল জোচ্চুরি নিশ্চয়ই করবে না। ও মা, তাহলে তোমার কোনো আপত্তি নেই তো? তোমাদের কোনো ব্যাপারে আপত্তি করেছি কখনো? থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভেরি গুড। ও মা, তাহলে তুমি আমাকে ক্যাপিটালটা দেবে তো মা? ক্যাপিটাল? সে তো অনেক টাকার ব্যাপার। এত টাকা আমি কি করে দেব? কোথায় পাবো? না মা, আমি তোমায় বলছি, তোমাকে টাকা দিতে হবে না, তোমার কাছেই তো ক্যাপিটালটা আছে, ওই যে সাতরি হাটটা, ওটা তুমি আমায় দিয়ে দাও। না, ওটা তোমাকে দেওয়া যাবে না। দেওয়া যাবে না মানে? মানে কেন দেওয়া যাবে না? ওই হার নিয়ে আমি তোমাকে ব্যবসা করতে দেবো না, তাই। মা, তুমি তো সবটা জানো, আমার অবস্থাটাও জানো, তাহলে আমি এগোবো কি করে? এগোবে না? ক্যাপিটাল না থাকলে ব্যবসার কথা ভেবেছো কেন? ভেবো না, অন্য কিছু করো। অন্য কিছু? অন্য কিছু কি করব? ও বাবা বাবা বাবা, প্লিজ বাবা, মাকে তুমি একটু বোঝাও, তুমি একটু বোঝাও, ওই হাতটা আমার লাগবে। কি মুশকিল। আচ্ছা, ওই হারটা তোমার মায়ের, ওটা কি করবে না করবে সে ঠিক করবে, এই নিয়ে আমি ওনাকে কিছু বলি কি করে? তাহলে তোমাকে বলার তো কোনো মানেই নেই, তাই না? ও মা, মা, ও মা, তুমি তো একটু বোঝো, দেখো তুমি তো সবটাই জানো, আর এটাও জানো যে অভিষেক কেমন ছেলে। তোমাদের তো আমি বলেছি যে আমার কোনো রোজগার নেই, আর এটা যদি ও কোর্টে প্রমাণ করে দেয় তাহলে তো মিন্তির কাস্টাডিটা ও নিয়ে নেবে। উফ, এদিকে আবার ও শ্যামল চৌধুরীকে অ্যাপয়েন্টমেন্ট করেছে, যে কিনা বড় মাপের উকিল। ও তো প্রুফ করে দেবে যে আমি কোনো রোজগারই করি না, তাতে তাতে তো মিন্তি আমার হাতছাড়া হয়ে যাবে। তুমি কি চাও, যে আমি কেসে হেরে যাই? এরকম খারাপ সময় মানুষের জীবনে অনেকেরই আসে, সেটা আমরা সবাই জানি, আর সেইভাবে নিজেদের তৈরি করি। আমাদের সন্তানদেরও সেইভাবে তৈরি করি যাতে তারা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে। তোমাদের 3 বোনকেও আমরা সেইভাবেই তৈরি করার চেষ্টা করেছি।
তোমাদের 3 বোনকে লেখাপড়া শেখাতে তোমার বাবার যা চাকরি ছিল তাতে খুবই কষ্ট হয়েছে, কিন্তু তবু তিনি চেষ্টা করেছেন। আর তুমি তুমি তো এমএসসি পাশ করেছো, ভালো রেজাল্টও করেছিলে, যথেষ্ট যোগ্য তুমি, তাহলে নিজে একটা চাকরির চেষ্টা করছো না কেন? মা, আজকালকার দিনে চাকরি পাওয়া তো সোজা নয়। সোজা না শক্ত এত সহজে বলছো কি করে? তুমি চাকরির চেষ্টা করেছো কখনো? মা, হাতটা যখন আছে, হাতটা অধিকার যখন আমার আছে, তাহলে সেই হাতটা না বেচে আমি কেন ফ্যাফে করে চাকরির জন্য ঘুরবো? ওর কথাটা বৌদির পছন্দ হয়নি, খানিকটা রেগেই গিয়েছিল। রেগে যাওয়াটাই তো স্বাভাবিক। আপনার কথা শুনে মনে হচ্ছে ওই হাটটাই যেন ছিল সবার সমস্যার সমাধান। আচ্ছা, আপনাদের বাড়ির ছোট মেয়ে বর্ণা, ও কি করে? ও তো স্কুলে পড়ায়। 3 বোনের মধ্যে লেখাপড়ায় মাথাটা ওরই সবচেয়ে পরিষ্কার। ছোটবেলা থেকেই লেখাপড়া ছাড়া কিছুই বোঝে না। ও বিয়ে করেনি না? না। আর তাছাড়া ওর বয়স তো 30 পুরোতে চললো, আর বিয়ে করবে বলে মনে হয় না। ও কেন হাটটা চাইতো পিসিমা? ওর কি দরকার ছিল? ও হাতটা চাইতো, কিন্তু ও চাওয়ার ধরন খানিকটা আলাদা ছিল। ওই সকলের মতো আমাকে দাও আমাকে দাও এরকম কখনো বলে। আশ্চর্য মা, তুমি জানো যে দিদিদের হারটা দরকার, ওরা এমনি এমনি হারটা চাইছে না, সেখানে তুমি ওটা দিতে রাজি হচ্ছ না। দেখো, ওটা আগলে রেখে কি হবে? ওই সমস্ত মায়ের স্মৃতি, দিদিমার স্মৃতি, ওগুলো পুরনো সেন্টিমেন্ট মা, ওগুলো ধরে বসে থেকো না প্লিজ। দিদিদের কথা থাক, তুমিও কি হাটটা চাইছো? না, আমি চাইছি না, কিন্তু যেটা চাইছি সেটা হলো যে তুমি আর বাবা থাকতে থাকতে হাটটার একটা গতি করে দাও। হ্যাঁ, মানে পরে এটা নিয়ে কিন্তু অশান্তি হবে। গতি? গতি করে দেব? তা কি গতি করব? সিম্পল, তুমি হাটটা বিক্রি করে দাও। হ্যাঁ, আর ওই টাকাটা 3 বোনের মধ্যে ভাগ করে দাও। এইটা কিন্তু ঠিক কথাই বলেছে। আমারও মনে হয় তাই করা উচিত। জানো তো বল্লরী, তোমার পরে এই হারের আর কদর করার তো লোকই থাকবে না। ও ঝামেলা চুকিয়ে দেওয়াই ভালো। দেখো মা, এতে কিন্তু দিদিদের দরকারটাও মিটবে, আর আমার ওয়ার্ল্ড ট্যুরটাও কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু বেস্ট সলিউশন মা। তোমাদের চাহিদা কোনোদিনই মেটবার নয়, এ কেবল জল ঢেলে ফুটো পাত্র ভরানোর চেষ্টা মাত্র। তোমার পৃথিবী দেখার শখ থাকে, নিজের দমে দেখে নাও। এসব শখ যাদের থাকে তারা পরের ভরসায় শখ মেটায় না। তার মানে 3 মেয়ে মাসিমার কাছে হাটটা চাইতো, কিন্তু উনি দেননি। আর বিতান বিতান কখনো হাটটা চায়নি? না, বিতান কখনো ওই হার নিয়ে মাথা ঘামায়নি। আসলে ও বড়দার ছেলে ছিল তো, জানতো যে কাকিমার বাপের বাড়ির সম্পত্তিতে ওর কোনো অধিকার নেই। ওই তো একটা ছোটখাটো কোম্পানিতে সেলসের কাজ করতো, মাইনেই বা কত ছিল। তবু ওইটুকু টাকার মধ্যে নিজের মেয়ে, নিজের বউ সবাইকে নিয়ে খুশিতে থাকতো। ওর বাবা মানে আমাদের বড়দা যখন মারা যান, তখন ও তো একরকম অনাথি হয়ে পড়েছিল। বাকি আত্মীয় স্বজন, ওর মামার বাড়ির লোকজন, কেউ এতটুকু দায়িত্ব নিতে চায়নি। একমাত্র আমার বৌদি ওর হাত ধরে এই বাড়িতে নিয়ে এসেছিল। দাদার রোজগারই বা কতটুকু ছিল, জানে অশান্তি হবে, তবু ওকে নিজের ছেলের মতো মানুষ করেছে। জানেন পরমা, কেউ একদিনের জন্য বলতে পারবে না যে
তিন সন্তানের থেকে আলাদা করে ওকে কখনো দেখেছে? বিতান কখনো হাতটা চায়নি। না না, আমি তো বললাম বিধান কখনো হাতটা চায়নি। তবে ওই মেয়ের অসুখ হওয়ার পর থেকে ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। তার মানে বিতানেরও হাড়ের উপর ইন্টারেস্ট ছিল।